মিউজিক সাল ১৯৮২ লাহোরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা। পেশা কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে। তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি। খুলনা থেকে তার দুই চাচাতো ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মাল খুলনার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স ২৫, অন্যজনের বয়স ২১ থেকে ২২। তারা আনোয়ার মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব। ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে। দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা নিয়ে ৩ জন মাছ ধরব, তাহলে ভালোই আয় হবে। আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে। শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে ৩ জন নৌকা নিয়ে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই লাহুরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় ৫ কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত, আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসত। এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না। কেন জানি তার ভালো লাগছিল না, মনও সায় দিচ্ছিল না। কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা। রিপন মিয়া এবং মুসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমা, আজ ভালোই মাছ ধরবে, চল। কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। রিপন ও মুসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের ভেতর বারবার কে যেন বলছে, যাস না আনোয়ার, বিপদ হবে। কিন্তু তবুও আনোয়ার মিয়া সাথে যায়। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। মুসা মিয়ার কথায় যেন সত্যি হয়, ভালোই মাছ ধরা পড়ছে জালে। সবাই বেজায় খুশি। এ খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায়। রাত ১টার দিকে ৫ কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায়, যে ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসত। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের ওপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে। মুসা মিয়া বলে, ওপরে কে যেন কান্না করছে। বিপন মিয়া বলে, আমাদের দেখে কাজ নেই, আমরা চলে যাই। আনোয়ার মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না, তোরা ওপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। রিপন ও মুসা মিয়া ওপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের পাশে বসে আছে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আজকের এই এপিসোডে যে ঘটনা উন্মোচন করেছেন সেটা শুনলে আপনারা ভয়ে থরথর করে কাঁপবেন, আপনাদের গায়ের লোম কাটা দিয়ে উঠবে। দর্শক শ্রোতা, আজকের এই ইমেল এপিসোডটি চলুন উপভোগ করা যাক। সম্পূর্ণ ইমেল এপিসোডগুলো শুনবেন। আজকে অনেকগুলো ভয়ঙ্কর ইমেল এপিসোড ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। চলুন চলে যাই ঘটনাতে। তার সামনেই সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে। মুসা মিয়া মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায়। তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে, তারপর তারা চলে গেছে। আমার বাড়ি লাহুরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায়। এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে? তখন মহিলাটি রিপন ও মুসা মিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশসহ তাকে গ্রামে পৌঁছে দিতে। কিন্তু রিপন ও মুসা মিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয়, বলেন, আমরা নৌকা কোনো লাশ উঠায় না, এই বলে তারা নিচে চলে যায়। যখন আনোয়ার মিয়া, আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে ওপরে, তখন রপন মিয়া এবং মুসা মিয়া সব ঘটনা খুলে বলে। আনোয়ার মোল্লা বলে, এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না। যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব, তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। রিপন মিয়া এবং মুসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে, যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো। যাই হোক, রিপন মিয়া এবং মুসা মিয়া তারা দুজন ব্রিজের ওপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে। নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং লম্বা ঘোমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে। আনোয়ার মিয়া কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয়। কণ্ঠস্বরটি যেমন কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে। না হতেই পারে এরকম।
রাত আনুমানিক ৩টার দিকে ৩ দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি। আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না, কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে। মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায়। তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে। আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারে না, তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ, একটু অপেক্ষা করুন, কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়, বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি, কোনো পারিশ্রমিক লাগবে না। মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে। তখন রিপন ও মুসা মিয়া সম্মতি জানায়। মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, কেউ বাড়ি থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে। আনোয়ার মোল্লা রিপন ও মুসা মিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, সবাই শোকে কাতর, তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা, চল চলে যাই। কিন্তু রিপন মিয়া এবং মুসা মিয়া বলে, এত কষ্ট করে লাশ নিয়ে এলাম, টাকা ছাড়া যাব না। আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে। কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে, চল বড় ভাই, বাড়ির ভেতরে যায়। আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায়। বাড়িতে মোট ৩টি ঘর তারা দেখতে পায়, একটি বরফ, একটি মাঝারি বা একটি রান্নাঘর। বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে। তারা দুজনেই বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় লাশ নেই। লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা। শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের। নিপন মিয়া সাহস করে লাশের উপরে সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার। যখনই কাপড় সরিয়েছে সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন, বলে, বড় ভাই, এ তো সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। আনোয়ার মোল্লা দেখে, আরে এ তো প্রলাপ বিশ্বাসের বউ, সে তো ১৯৭৯ সালেই মরে গেছে। আনোয়ার তখনই বুঝতে পারে আজ এই সে ভাদ্র, সেই ভয়াল রাত। এই রাত্রিটির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল। সে মনে নিয়ে আসার কিন্তু মনে করতে পারছিল না। আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা। চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ওর রিপন দেয় দৌড়। নৌকার কাছে এসে মুসা মিয়া দেখে মুসা মিয়া নেই। এ ব্যাপার, মুসা মিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসা মিয়া উপুর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মুসা মিয়া আর পৃথিবীতে নেই। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায়। আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল। আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। সবাই বের হয়ে আসে। আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে। আশেপাশের আরও যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয়। সবাই বলে, আনোয়ার, তুমি জানো না আসতেই সে ভাদ্র, এমন ভুল তুমি কিভাবে করলে? যাই হোক, ভুল হবার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কেউ হারিকেন, কেউ মশাল, কেউ আবার টর্চ লাইট নিয়ে রিপন মোল্লা, রিপন মিয়া ও মুসা মিয়াকে খুঁজতে বের হয়। রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয়। অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সে পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড়, কোনো ঘরবাড়ি নেই, কিন্তু ভিটার পাশে একটি নৌকা রয়েছে। আর এই নৌকার পাশেই মুসা মিয়ার লাশ উপুর হয়ে পানির মধ্যে পড়ে আছে। তারা দেখতে পায় মুসা মিয়ার গলায় বড় বড় আঙুলের ছাপ। কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। পপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে।
তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, সে বলে গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে। তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে। সে ধাক্কা লেগে পড়ে যায়। কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগল, তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে। তারপর তার আর কিছু মনে নেই। নিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাপড়ি দিয়ে জ্বর আসে। প্রচণ্ড জোরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানিকের মধ্যেই বিপন মিয়া মারা যায়। প্রিয় শ্রোতা, আনোয়ার মোল্লা এখনও জীবিত আছে। এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে। পুরা বাড়ির ওই ভিটায় এখনও দিনের বেলায় পার্তপক্ষে মানুষ চায় না। এত ভৌতিক ঘটনা সেখানে ঘটত যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের ক্ষেতে ফসল ফলানোর জন্য সহজে যেতে চাইত না। প্রতি বছর 23শে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখত মানুষ। গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যার সমাধান করতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। প্রভাব বিশ্বাস এখানে বাড়ি করার 3 বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল। কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কেউ বুঝতেই পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে। ঠিক 3 বছর পর 23শে ভাদ্র রাতে 1979 সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকে হত্যা করে এই অশুভ শক্তি। আনোয়ার মোল্লা লোভ করে নাই, তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু রিপুন ও মুসা লোভ করেছিল, তাই তাদের এই পরিণতি। ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল, ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে, এই জিনরা বলেছিল যেই এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত। 2006 সাল পর্যন্ত প্রতি বছর 23শে ভাদ্র রাতে দাউ দাউ করে আগুন জ্বালা দেখত গ্রামবাসী। এটি ছিল একটি সাধারণ ঘটনা। 2006 সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী। আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায়, কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না, এবং তারা একটা প্রতিশ্রুতিও দেয়। তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে, এটাও তারা বলে দেয়। তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয়। যেমন একদম সাদা ধবধবে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে, 1 মণ দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে। তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না, কোনো সমস্যা সৃষ্টি করবে না। গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে তা পূর্ণ করে। তাই 2006 সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না। অদ্ভুত ব্যাপার হল, ভিটার খুব কাছের জমিতে এখনও কোনো খাদ্যশস্য ফলে না। কোনো খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো লাগালেও সেগুলো হয় না। তবে কিছু অর্থকরী ফসল যেমন পাট বা এই টাইপের কোনো ফসল লাগালে সেটা ফললেও সেটা পরিমাণে খুব সামান্য। বড় বাড়িতে বিভিন্ন সময় আরও অনেক ঘটনা ঘটেছে। ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমার মেজ ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটা ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে, আর আমাদের মারা যাবার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়। আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ, শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরও অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়।
আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকত। হঠাৎ ১০ তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্য রকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলছিলেন দেখবে বলে। হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। দাঁত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক ২টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সরে একটা আওয়াজ হলো যেন কেউ জালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয়ে তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচণ্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। তার কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বোলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলেমেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলেমেয়ের বইয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সব সময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি। এবার আরও রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদেরও নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেয়া হয়েছে রাত ৯টার সময়। রাত ৮:৩০টার মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সব কিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটায় ৯টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করল। ওই জামাই খেতে বসেছে। এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়, কিন্তু অবাক করা বিষয়, আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির একপাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত ৯টা বাজে। সবাই খাবার দাবার খাবার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যিই কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যা দেখে আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল যেখানে সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে, এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপে পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়। মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়, এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না। এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা, এবং অনেকে অবিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ।
ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসছেন সেটা আগে শুনি। থ্যাংক ইউ রাজ ভাই, আমি রায়ান তেজগা থেকে এসছি। প্রথমেই যেই ঘটনাটা আমি শেয়ার করতে চাইব আজকে, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড, আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে। ব্যাপারটা ছিল এরকম, আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি। আচ্ছা, ওই মুহূর্তে এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়, সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল ওই রুমে আমি ভাসছি এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল, আমি ওই বারান্দাতেও গেলাম। ওটা গ্রিল করা ছিল, পুরাটা গ্রিল ধরছি, বাইরে জ্যোৎস্না দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে, খুব তাড়াতাড়ি ঘটল এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক, মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম, এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে আচ্ছা, আপনার সাথে তো আরও কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা ঘটে। আর একটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবারে ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি। আমার নানার বাসায় ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকত। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন, সামথিং যেমন বিভিন্ন যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা তো? আমি বললাম যে হ্যাঁ, দেখান। তো ওনার যে জায়গাটায় উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন, আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সোজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে, আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটাই বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বারেই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক ধরে বাসায় চলে গেলাম। তো এটা ছিল সেকেন্ড ঘটনাটা। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো ভাই আপনার ঘটনা বিষয়। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি, যে বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেন নাই, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন এবং উনি হাতের তসবিহ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে সেখানেই বসে উনি বিচারপত্র করে, এখানে সব সময় কোরআন এবং তসবিহ যুক্ত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে যে সিরিজ সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিরিজ কাছে ওই ঘর ভাড়া হতো না। কেন হতো না সেটা করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন
যখন টুলেট লাগানো হলো কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিচে। তো বেশ সপ্তাহখানিক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলায় যখন বাতি জ্বলতে থাকতো 1টা-1:30টা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পারত সেই মহিলার কণ্ঠে, বাতিটা নিভানোর জন্য এই বাতিটা নিভাও। আবার এমন সময় অনেকে বলতো রাত্রিবেলাতেই এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করত, এরকম কিছু শব্দ শোন। তো নতুন হারেরটা তো ভাবত যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথা থেকে হইতেছে, নিজের ঘর থেকে হইতেছে, তারা নিজেরা এটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে, এবং দরজাতেও যখন নক করা হতো তারা দরজাটা খুলে দেখতে কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে, ঠিক আছে, আপনার একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধা মহিলা ছিল, সে তো মারা গেছে, তবটা দোয়া আয়োজনও করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজ থেকে 2টা দিন আগেই যখন এরকম রাত্রিবেলায় দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধা মহিলা, হ্যাঁ, হাতে তসবিহও পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত মানে কোরআন শরীফ খুলে বসেছিল, এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল। বলতেছে, আমার নামে নালিশ করছিস, আমি তোদেরকে এটা শাস্তি দিব, এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা আসে, বাড়িওয়ালার কাছে অভিযোগ করে। সেটা বাড়িওয়ালা বলতেছে, ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায়ই দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা, বৃদ্ধা মহিলাটাকে দেখতে পারে। কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে ইন্তেকাল করছেন। এটাই আমার ছিল কথা, ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। আমি নিহাদ বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাতেছি, এটা ভয়ের কিনা আমি জানি না, বাট আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি। প্রায় 10 বছর আগে আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে হ্যাভ বিন ইন এভরি কর্নার অফ ইউকে। জাস্ট লেফ হলিডে বেসিক্যালি এসব হলিডে থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর ফেব্রুয়ারি 2018-এ 18 এপ্রিলের দিকে ফার্স্ট উইক অফ এপ্রিল আমি আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, আমার ফ্রেন্ড আসিফ, আসিফের ওয়াইফ জুই, আতিফ ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা। আয়ারল্যান্ড বেসিক্যালি বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গায় কটেজটা বুক করি, এটা মোটামুটি এমন একটা জায়গায় যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনবর নাই, কিচ্ছু নাই, জাস্ট শুধু কিছু ফার্ম হাউস। এগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক বাই এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরা এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না, আর পাহাড়ের ওপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। সো আমরা সবকিছু মানে অ্যারাউন্ডে সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটা। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল, এখানে বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করব, দেন ব্যাক টু হেল, ব্যাক টু লন্ডন এগেন, সেই রোবোট্রিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে একদম খাওয়া দাওয়া করে বেশ স্টার্ট, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ করলো যে চলো ভূত দেখতে যাব, ভূত দেখতে যাব। ভূত কি, মুখে কথা কই যাবা ভূত দেখতে? তো আমি একটু মোটামুটি আমি একটু রাজি ছিলাম না। প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ, ও একটু বলছে যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতবেলা বাইরে যাও, দরকার কি, আমরা ঘরে বসে কাঠ খেলি, আড্ডা দিই এমন। বাট তারপর ওদের ইচ্ছার সাথে কুলাই উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হলাম, তখন অ্যারাউন্ড 9-10। যাই হোক, আমরা সবাই গাড়িটা উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম।
তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি, তো যেতে যেতে এমনি আমরা এসব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন একজনের সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলেই যখন আমরা বের হচ্ছিলাম, এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম না, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম করতে করতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এইটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সো এই ডটগুলা মিন্স এইখানে কোনো স্পিড কিংবা কিছু এই জাতীয় কিছু আছে, এই রকম যাই হোক, আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করা মানে অনেস্ট একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটার জন্য অনেক লং, মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা এটা মিস করার ফলে অনেক দিন ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করলাম যে ঠিক আছে, এটা যখন মিস হলো, এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক, এরকম আরেকটা খুঁজে দেখা গেল যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে, সময় তো আছে, কোনো কিছু নাই, বের হইছি যখন, যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওইটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়াটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক, ওইখানে যাচ্ছিলাম, এরকম বোধহয় গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনা যে মাঝখান দিয়ে রাস্তায় চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছ গাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিছলার রাস্তা নাই। রাইট সাইডে গাড়িটা ঢুকায় দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পাইছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাব। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল, ওরাও বেশ একটু হেজিটেট যে না, কি দরকার, আসছি রাত 2 রাতে, বেসিক্যালি ভূতের ভয় তা না ধরলাম, অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপদে হইতে পারে। তো যাই হোক, এসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা, টু ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতর গাড়ি ঢুকায় দেয়। তো যাই হোক, একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে, ঠিক মানে যেটা রাস্তা, তো ওখানে হুট করে দেখি যে সে হার্ড ব্রেক করে। এবং কি হলো, হঠাৎ করে হার্ড ব্রেক কেন? তো দেখি যে রাস্তাটা বন্ধ, ওখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেক দিন, মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখেও মনে হচ্ছে এটা অনেক দিন ধরে আছে, রাস্তাটাও পুরাটা বন্ধ। তো যাওয়ার কোনো উপায় নাই এদিকে। আর ইভেন দো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া, মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নাই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকায় আছে, বাট ওই জায়গাটায় ঘুরছে, বাট গাড়ি পেছনে আসছে না। আর ইভেন দো তখন এমন একটা সিচুয়েশনে গেছে যে আমরা যে মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দিব পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেন্টস কারো হচ্ছিল না, টু বি অনেস্ট। তো যাই হোক, সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি আর কি, বের হয়ে মানে গাড়িটা ঘোরাইতে পারি। তো গাড়ি ঘুরায় যখন আসছি সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে, তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি। তো এখানে সাডেনলি দেখাচ্ছে রেড ডট, একদম ওটা খুব বেশ নয়েজ করছিল, ট্যা 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 সামথিং লাইক। তো যাই হোক, আমরা ওটা নিয়ে তো একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো ওটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়াদ, আতিক ভাই, ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ, মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক, রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই আর যাবার, চলো ঘোরাঘুরি তো হইলেই ভাই, চলো যাই, যে বাসায় যাই, কটেজে যাই, আড্ডা দিকে আর কি। তো সাডেনলি হলো কি, রাসেল ভাই গাড়ি ঘুরায়। তো বললাম, যখন গাড়িটা ঘুরলো আমরা বললাম ঠিক আছে, আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাব, এখন আমরা বেশি দূরে আসি নাই। তো সাডেনলি সে কী করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরেন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা, তো ওইটাকে একটা সেন্টার ধরে একটু শুধু গাড়িটা ঘুরছে, মানে রাউন্ড অ্যাবাউটে গাড়ি যেমন ঘুরে সার্কেল করে, এরকম
এরকম 2-3টা সার্কেল দিচ্ছে আর যখন সার্কেল দিচ্ছে গাড়ির হেডলাইটের আলোয় জঙ্গলে চারিপাশটা মানে আরও ভয়ঙ্কর উঠতেছে, মানে যেদিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে হুট করে সে এমন করছে কেন? ঠিক আছে, আমি বেশ সারপ্রাইজ হই। এদিকে আসিফ ভাবি ওরা তো জোরে জোরে আয়াত কুরসি পড়া শুরু করে দিছে। সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি হইছে? তো আমি ইমিডিয়েট পেছনেই বসেছিলাম। হুট করে খুব শাউট করে ওঠে, এই তুষার, কি তুমি ফান করতেছো এত রাতে? ফাইজা, মানে আমি খুব জানি না কেন আমি এরকম আচরণ করলাম, খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরে খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন? তো সাডেনলি সে যেন সেন্স ফিরে পেল, এমন মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছিল, গাড়িটা যেন রাউন্ড করে ঘোরাচ্ছিল, ওর কোনো সেন্স ছিল না কিংবা সে ইচ্ছা করে করছিল না। কেন এমন হলো? সাডেনলি সে যখন বলল তখনই সে ব্রেক করলো। ভাই কি হয়েছে? আমি বললাম না তুমি এমন ঘুরতেছো কেন, কি একটা অবস্থা? এটা বলতে বলতেই তার হাইডলাইটটা তখন সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা জানি না, বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায়, একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক, আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি এ কথায় পরে আসছি। তো আমরা ওখানে দেখলাম এরকম একটা অবস্থা। তো দেখেই যখন সমিত ফিরে পেল, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম এবং কথা বলি যে কি হলো, বুঝলাম না। খুব একটা বড় বাচ্চা বাঁচলাম কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি ওই বর্ষা, আমার ওয়াইফ প্লাস তুষার, ওরা এতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল, ওরাও সবাই কোয়েট হয়ে গেল, চুপ, কারো মুখে কোনো কথা নাই, জাস্ট সবাই দোয়া কালাম পড়তেছে এমন। তো অন দ্য ওয়েতে গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গায়। তো ওই জায়গায় সার্চ, ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো, জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম কিংবা এমন কেন হলো, কাহিনীটা তো আমরা রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন এটা জানি না, কোইন্সিডেন্স না। আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয় এবং মার্ডারটা হয় 1988 6 এপ্রিল। সে বেসিক্যালি একজন জার্মান নাগরিক, বাট সেম ওইখানে মিসিং হয় এবং ওই জায়গায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6 এপ্রিল 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি সাচি ডেট অ্যানিভার্সারি অফ হার। এটা যখন আমরা দেখি, আমরা একজন আরেকজনের মুখ চাওয়ার চেষ্টা করছিলাম যে এটা কি হইল বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আরও 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম এবং ওই দিনটাই কেন 6 এপ্রিল 1988। সো রাসেল ভাই আমি এখনও জানি না যে এটার কারণ কি কিংবা এটা কেন হইল, আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল। আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস বা এনিওয়ে। এই ছিল ঘটনা। আমি জানি না ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, আমি বলতে পারি এটা মোস্ট আনউইং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগেও বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটায় এটা হয়েছিল। এই ছিল আজকের ঘটনা। আর আমার কাছে আরও অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে এসে আসি আমার খুব ইচ্ছা এসে শেয়ার করব। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটির সময়কাল 2013 সাল। 13 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহোরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটি দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবে পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, যেই ভাইয়ের কথা বা যেই ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে চলেন তো দেখি ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য,
তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি, আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি, এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না। সে নড়াচড়া করছে, কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাথি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন, এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন। হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে উনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামাকাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বি একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তো উনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহ জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে, এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতবম্ব হয়ে যান যে এভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বির সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন, এবং মিঠাপুর একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বি, যেই মুরব্বি তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বি ওই ভাইকে বলে, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলেন যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যে আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি, কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না। যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতেই রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বি ভদ্রলোক উনি খুব পীড়াপুরি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বির সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বির সাথে আরও 2 জন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেকাছে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বি একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না। আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ, পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরও ভালো করে খেয়াল করেন, নৌকা পানির ওপর দিয়ে চলছে না, নৌকা মাটির ওপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে।
যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে, বাবা, তোমার কোনো ভয় নেই। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে। এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষরূপী, এবং এই নৌকাটি শূন্যের ওপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির ওপর দিয়ে, পানির ওপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনও রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনও রেখে দিয়েছি, তোমার জন্য। তুমি সব কাজ করবা, তোমাকেই এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে, তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তখন উনি প্রচণ্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয়া আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে, এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ি থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা, তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশের পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি লিসেনার, আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে। তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে আবার এই লাশের গোসল দেয়। গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্ব পড়ে ওই ভাইয়ের ওপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান। ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটি উপদেশ দেন। তিনি বলেন যে, বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ। নিশ্চয় তুমি দেখতে পেরেছ যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সে শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকমভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মেন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল। কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে। কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান। সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এভাবে বলে।
যাই হোক, এর পর থেকে উনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসত। ওই জিন এসে তার সাথে কথা বলতো এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসেবে দেখব। তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসত, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনও চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানর্মাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভট.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান। শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে, কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনও কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসুল ভাই, আমি রায়ান তেজগা থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব, সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনায়। আমি একদিন বিকালবেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা, ওটার ছাদে একটা ঘুরে এসে পড়ল। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কীরকম দেখা যায় ওপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশান নাই, এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকে কোনো আমি পথ পাচ্ছি না ওপরে যাবার বা নিচের দিকে যাবার। আবার এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই ওপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করল না যে আমি আবার ছাদে যাই। ওই অবস্থায় নাই। তখন আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানার বাসায় চলে গেলাম। এটা ছিল আমার থার্ড ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটা শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন। তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে? আসসালামু আলাইকুম ভাই, আমি ওমর ফারুক। আমি আসছি মিরপুর 12 থেকে। ভাইয়া, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা গ্রামের ঘটনা। মানে এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে। গ্রামটার নাম হচ্ছে প্রত্যাশী গ্রাম। আচ্ছা, তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না, আর হচ্ছে শুধু ঘরটা ছিল। বাট ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য চট্টগ্রাম ওখানে থাকে। আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি কোথাকার ঘটনা একটু আরেকবার সবাইকে বলেন।
এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর, আর গ্রামটার নাম হচ্ছে পটকাশি। গ্রামের ঘটনা বলছিলেন, তো সবাই তো গ্রামের ঘটনা অলরেডি চলে আসে, এটা থাকেই প্রতি। হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। ওই খালের সাইডেই হচ্ছে বড় একটা বাগান বাড়ি। বাগান বাড়ির মধ্যে যা যা আছে হচ্ছে সুপারি গাছ, নারকেল গাছ, বাঁশঝাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় 2-1টা পুকুর আছে। মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলা কেউ ঢোকে, অন্ধকার একটা ভাব বা হচ্ছে পাখির ডাক, মানে ঠুক একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে 2 জন থাকতো, মানে মুরব্বি থাকতো 2 জন, স্বামী স্ত্রী, আর ওনার ছেলে 2টো, ওনার ছেলে মেয়ে। টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু 2টো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে, তারা হচ্ছে ওই তাদের বাড়ি থেকে, গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে 4টে করে। আচ্ছা, তো ওই মুরব্বি উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ। তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সবকিছু বাড়ি দেখাশোনা করে রাখতে হয়, আর বাড়িটা হয়তোবা তাদের জমিজম সমস্যা ছিল, এজন্য বাড়ি করে দেওয়ার জন্য থাকতো। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে ভাইয়া, যে উনি যে ওনার বাড়ির টিন ছিল, মানে খুব সাপ ভাববে লাগানো ছিল। তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল, একটি পুরনো একটা গাব গাছ ছিল। উনি মানে চিন্তাভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন, কারণ উনার টিনের ক্ষতি হচ্ছে। তো উনি এরকম চিন্তাভাবনা করলেন, কিন্তু ওই কিছু কিছু দিনের মধ্যে উনি রাত্রে স্বপ্নে দেখলো যে মানে মুরব্বি টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো, গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান আছে, এটাও একটা থাকার স্থান আমার, সো ওটা তুমি কেটো না। আচ্ছা, তো উনি ওটাকে সেরকম ইয়াতে নিল না, যে স্বপ্ন, তো উনি গাছটা কেটে ফেলে। আচ্ছা, এরপরে ওনার সাথে আর কি মেন ঘটনাটা শুরু হয়, ওখানেই থেমে যেতে পারতো আর কি। তো রাসুল ভাইয়া ওই যে মুরব্বি, উনি ওই দিনের পর থেকেই, মানে ওই দিন রাত্রেই উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে বাইক, মানে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে। এটা ওই দিন শুধু উনিই শুনছে যে ওনার কেউ ডাকতেছে, উনি কেয়ার করে নাই, উনি ঘুমায় গেছে। এরপর দিন 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 ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রেবেলা 1:30টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে আর কি। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখলো যে উনি পাশে নেই। তো উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক দিবে, বা একা একা তো উনি বাইরে যাবেন, এত বড় বাগান বাড়ি। তো উনি যে গ্রামে হারিকেন বলে আর কি। আচ্ছা, তখন তো কারেন্ট ছিল না, এখনও মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজপাড়া টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে একা একা। যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো শুরু করার পর আশেপাশ দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে ভাইয়া ওটাকে মানে বের বলে থাকি আর কি, এটা সবাই বুঝবেন হয়তোবা, আর শহরে আমরা লেক বলে থাকি, জায়গায় লেক টাইপের কিছু ছিল। তো ওনাকে লেকের মধ্যে পাওয়া যায়, উনি ওই জায়গায় আছে, মানে খুব খারাপ অবস্থায় আছে, গায়ে কাদা মাখা, পানির মধ্যে। ওখান থেকে ওনাকে রাত্রে উদ্ধার করা হয়। তো উনি কিছুই বলতে পারছিল না, জিজ্ঞেস করার পর যে কি হয়েছিল। তো ওই দিন গেল। তো আর উনি হচ্ছে এবার যখন রাত্রে ঘুমাতো, দেখতো যে আমি বলছি যে ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, নামের ঘর ছিল। আর কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন মানে ঘুমাইতো, যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল। তো ওই ফাঁকা দিয়ে দেখতে যে কোন গাছ দিয়ে উনি ওনাকে ডাকতেছে বা ওনার দিক তাকায় বিদ্যুৎভাবে হাসাহাসি করতেছে। তো এটা দেখার পর আর উনি এই যে টর্চারটা হয়েছে, এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আরেকদিন ওরকম, মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে নাই যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে আর কি। আর ভাইয়া গ্রামের যে কিছু কিছু বাড়িতে এখনও হয়তো বা দেখা যায় যে বাথরুমটা খুবই নর্মাল, মানে হচ্ছে সুপারি গাছের যে হচ্ছে পাতাটা, ওটোটা দিয়ে হচ্ছে মানে চারদিক দিয়ে বেড়া দেয় আর কি, ওই রকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনও বাথরুম ওগুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দিয়ে উনি মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে দেখে যে ওর যে মানে দাদু ছিল, উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনে, ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছে না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরও 2-1 দিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনার পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয় নাই ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছেন। তো ভাইয়া
এখানেও ঘটনাটা শেষ হলে কিন্তু পারত, বাট যেটা শুরু হলো যে উনি মানে মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল, তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে আচ্ছা আরেকটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয়, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো, ওটা হচ্ছে ৫-৬ কিলোমিটার দূরে, ওখানে হসপিটালে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেরই একটা সরকারি কবরস্থান ওকে মাটি দেয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে, তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে এর পরের রাতগুলোতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতেছে, মানে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না, কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে, সাদা কাপড় পরা। তো এটা ভাইয়া খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামে, তখন আমি ওখানে ছিলাম গ্রামে, তখন আমি ওখানে হচ্ছে অনেক আগের কথা, তো মানে ৩-৪ বছর হয়েছে, আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই যে একটা স্কুলে পড়ি আমি। তো ভাইয়া যেটা হইতো, সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বের হতো, কীরকম কাপড় চোপড় পোড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বের হইতো। আর ওনাকে যখন মাটি দেয়া হয়, ওর পর থেকে ওই ঘরে কেউ থাকতে পারতো না, ওনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে, ওই ঘরে থাকতো। কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বউয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বউয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। সো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলো ছিল তারাও তো খুব মানে নাজাল অবস্থায় ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যা এরকম হয়তো, আমি একদিন সন্ধ্যায় একটু কোরআন তেলাওয়াত করে দেখি। তো ও কোরআন তেলাওয়াত শুরু করছে, এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ও ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানার লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কোরআন তেলাওয়াত করা অফ কর, না হলে কিন্তু তোর ক্ষতি করে ফেলবো, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দেয়। ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দেয়। আর ওকে দেয়ার কারণ হচ্ছে ভাইয়া, ওই যে গাছটা কাটছিল, উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছিল, বলছিল ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলা কি বিশ্বাস করে, এজন্য ওনার বইয়ের উপর ও ডাকছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ওর কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিছে, ও ভয় পেয়ে গেছে আর কি। আর যেটা হইতো ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো ভাইয়া এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকত, গার্মেন্টসে চাকরি করত। উনি এ খবর পেয়ে বাড়িতে আসে, তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আসতে আসতে হয়তোবা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল। উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বি ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি সালাম দিল, সালামের উত্তর দেয় নাই, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে, ফার্স্টে ছিল এক হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে ইনি হচ্ছে মেনে নিতে পারে নাই, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ওনার জ্বর হয়, ওনার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরা গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারত না। এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানের 2-1 কবিরাজকে নিয়ে আসা, আর আমাদের ওখানে বাজারের একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয় না, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যায় একটা আসর করে। আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে, তারা দোয়া পড়ল, আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল, অনেকগুলা ঝাড়ু, এসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা ওখানে 4 সাইডে দিছিল আগাগুন দিয়ে। তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়, মানে কিছু দেখা যায় নাই, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে, আর ওখানের যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস? তো ঘটনাটা পুরাই বলে যে এরকম হয়েছিল, আমি নিষেধ করার পর হয়েছে। তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না।
যায় না। লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে তারপর বলে যে তুই কি কি নিয়ে যাবি। তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে এই গাছের আমি ডালটা নিয়ে যাব। ওটা হচ্ছে সেরেজ গাছ ছিল আর কি। তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরায় দেয়া হয়। তারপর কিছুক্ষণ পরে মানে সব কিছু ঠান্ডাই ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি। আর ওই যে গাছটা ছিল গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনও পর্যন্ত নেই। কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা, এখনও যারা ওখানে ওই টাইমটা ছিল। আর এটাই ধন্যবাদ আপনাকে। তবে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে, এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন স্টেফ অ্যান্ড ভাই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি মিশুক, বার্সেলোনা, স্পেন থেকে আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। সো এখানে আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে সবুজ, বাঙালি। আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো যখনই সময় পাই আসলে আমরা ট্রাই করি যে নতুন কোনো প্লেস এক্সপেরিয়েন্স করার জন্য। তো লাস্ট মানডেতে 1 এপ্রিল কাজ শেষে ইউনিভার্সিটি থেকে এসে তারপর আমরা দুজনে চিন্তা করলাম যে আজকে একটা নতুন কোনো একটা প্লেসে যাব। এখানে রাসেল ভাই বার্সেলোনার যে মেইন যে সেন্টারটা একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন সেন্টারটা বেশ ভালোই সমতল। আপনি সেন্টারের বাইরে যে এরিয়াগুলা বেশ পাহাড়ি, এখানে সমতল খুব একটা নেই, অনেকটা পাহাড়ি এরিয়া। তো আমরা ওরকমই একটা জায়গা, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পার্ক তেমনচৈক, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমার যে ফ্রেন্ড সবুজ, ও হচ্ছে গুগল থেকে এটা সার্চ দিয়ে বের করছে যে আমরা ওখানে গেলে ভালো হবে। ওখানে অনেক জনশূন্য বা মানুষ একটু কম থাকে, কম্পারেটিভলি আমরা যে সেন্টার থাকি এখান থেকে অনেক কম্পারেটিভলি মানুষ ওদিকে অনেক কম থাকে। আমরা হচ্ছে কাজ শেষে আমরা সন্ধ্যার পরেই আমরা বের হই, সময়টা ছিল এরকম 8:30টার মতো হবে। তো ও হচ্ছে গুগলে সার্চ গিয়ে দেখলো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে 2টা বাস ওখানে যায় নর্মালি, একটা হচ্ছে 50 নাম্বার বাস আর একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে 50 নাম্বার যে বাসার ওটার যে স্টপেজ, ওটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি হেঁটেই যাওয়া যায়। তো আমরা হেঁটে স্টপেজে গেলাম। স্টপেজে যাওয়ার পরে ওখানে দেখলাম যে ঠিক 50 নাম্বার একটা বাস ওখানে দাঁড়ানো। তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে বাহির থেকে মনে হচ্ছিল যে বাসটা পুরো খালি। তো একটু সন্দেহ হওয়াতে আমরা হচ্ছে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে যেদিকে যেতে যাচ্ছি বাসটা ঠিক ওদিকে যাবে কি না, যেহেতু বাসটা ওখানে দাঁড়ানো আর ভিতরে কেউই নেই। একটু মানে সন্দেহবশত আসলে জিজ্ঞেস করলাম। তো ওর ড্রাইভার উত্তর করল, হ্যাঁ বাসটা ওদিকেই যাবে। অ্যাজ ইউজুয়াল রাসেল ভাই আমরা দুজনেই বাসে উঠে বসলাম। বসে কিছুক্ষণ পরেই 2 থেকে 2.5 মিনিট পরে বাসটা ছাড়ল। তো আস্তে আস্তে রাসেল ভাই একটু আগে বলেছিলাম যে নিচ থেকে বাসটা হচ্ছে ওপরের দিকে যাচ্ছিল। তো খুব ভালো লাগতেছিল, যে খুবই এনজয় করতেছিলাম সময়টা। আর যেহেতু বাসটা পুরো ফাঁকা, তো রাসেল ভাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলব। তো আমি হচ্ছে আমার সিট থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো হঠাৎ করেই রাসেল ভাই আমি একটা ছবি অলরেডি আমার ক্যাপচার করা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই যখন আমি পরে ছবি নিতে যাব, তখন হঠাৎ করে রাসেল ভাই খেয়াল করলাম যে একবারে মানে পেছনের সিটে কোনো একজন ভদ্র মহিলা বসে আছেন। তো বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে। পাশে একটা কুকুরের বাচ্চা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভদ্রমহিলা একটু মানে আনইজি ফিল করতেছে বা একটু বিরক্ত হচ্ছে যে আমরা যাতে ছবি না তুলি বা ওনার সমস্যা হচ্ছে এরকম। তো উনি একটা পর্যায়ে হাত দিয়ে কেমন জানি আমাকে একটু ইশারা করে বলল, কিছু বলেনি, বাট হাত দিয়ে মনে হয় যেন ইশারা করে বলল যে তোমরা ছবি তুলো না বা তোমরা চুপ করে বসে থাকো, এরকম একটা এক্সপ্রেশন ওনার ছিল। তো আমি আর কিছু চিন্তা না করে আমি সিটে গিয়ে বসলাম। তো সবুজের সাথে বলতেছিলাম, রায় ভাই একটু বলে রাখি, এখানে আসলে আপনারা তো হয়তো অনেকেই জানেন, মানে এখানে বাসে বা ট্রেনে কিন্তু কোনো এনিম্যাল অ্যালাউড না, নর্মালি আসলে অ্যালাউড না। তা আমি একটু এমনি কিউরিওসিটি বশত আমি সবুজকে বললাম, সবুজ দেখ পিছনে যে ভদ্রমহিলা বসে আছে ওনার পাশে একটা কুকুরের বাচ্চা আছে, সো এটা কিন্তু নর্মালি অ্যালাউড না, কিভাবে? তো সবুজ বলল যে না, হয়তো অনেক বয়স্ক মহিলা বা অনেক শখের, এর জন্য হয়তো বা অ্যালাউ করছে। আর যেহেতু বাস পুরো খালি, তা আমরা তেমন কিছু আর মানে চিন্তা করিনি রাসেল ভাই। তা আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে 20 থেকে 25 মিনিট পর মনে হবে আমরা বাসে ছিলাম, হঠাৎ করে বাসটা থেমে গেল একটা স্টপেজ, ওখানে বাস থেমে গেল। তো আমরা যেহেতু নতুন জায়গায়, রাসেল ভাই আমরা আসলে এক্স্যাক্ট জানতাম না বা খেয়াল করিনি যে ওখানে কত মিনিট সময় এক্স্যাক্ট ওখানে লাগে। তো আমরা ভাবছিলাম হয়তো মানুষ ওদিকে খুব একটা যায় না, হয়তো বাসও এদিকে, বাসের সংখ্যা খুব একটা বেশি না, এজন্য হয়তো বা স্টপেজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু মানুষ উঠবে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বাস যে ড্রাইভার
ড্রাইভার উনি ওনার সিট থেকে উঠে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখানকার ল্যাঙ্গুয়েজে রাসেল ভাই একটু বলে রাখি, স্পেন বার্সেলোনাতে কিন্তু এখানে নর্মাল স্প্যানিশের পাশাপাশি কিন্তু কাতালার একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা হচ্ছে আমরা নর্মাল স্প্যানিশ জানি যে কাস্তিয়ানো, যেটা ওটাকে আমরা নর্মাল স্প্যানিশ বুঝি, বাট এখানে আর একটা ল্যাঙ্গুয়েজ এরা ইউজ করে কাস্তিয়ানো, যেটা এখানে একটা স্টেট আছে কাতালান স্টেট, আপনারা তো মনে হয় জানেন, যারা হচ্ছে কাস্তিয়ানো থেকে কাতালান থেকে ওরা কাতালান যে ল্যাঙ্গুয়েজটা ওরা ওটাকে প্রেফার করে বেশি। তো আমরা কাস্তিয়ানো আমরা মোটামুটি বলতে পারি, চলার মতো বলতে পারি। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কিয়ন উলতিমো, এইটাই কি শেষ স্টপেজ কিনা? তখন ড্রাইভার বলল যে হ্যাঁ, সি ইস্তা উলতিমো, মানে যদি বাংলায় বলি আমি যে এটাই হচ্ছে মানে লাস্ট স্টপেজ। তো আমরা যাক তাড়াহুড়ো করে বাস থেকে নেমে গেলাম, আর আমরা পিছনে খেয়াল করিনি যে ভদ্রমহিলা কি বসে আছে নাকি নেমে গেছে, আমরা খেয়াল করিনি। তো অনেক দূর হাঁটতেছিলাম, প্রায় 5-7 মিনিট হাঁটার পরে সময় তখন ছিল গড়িতে রাসেল ভাই অ্যারাউন্ড 6:30 হবে। তো রাত যেহেতু রাসেল ভাই অনেক হয়ে গেছে, আর পাহাড়ি রাস্তা আসলে একদমই ওখানে মানুষ জনশূন্য বললেই চলে। অনেকক্ষণ পরপর একটা গাড়ি যায় বা একটা বড় 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 যে লরিগুলা থাকে ওগুলা দুই একটা যায়, এমনিতেই খুব একটা মানুষ নাই বললেই চলে। একটু ভয়ও লাগছিল রাসেল ভাই। আর একটু বলে রাখি রাসেল ভাই, আমরা একটা ফুটবল নিয়ে গেছিলাম সাথে করে, যে সময়টা একটু এনজয় করব, যদি কোনো সমতল জায়গা থাকে আমরা ওখানে একটু সময়টা এনজয় করলাম দুজনে মিলে। তো যাক, আমরা ফুটবলটাও বের করার পরে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা এক্স্যাক্ট যেই ডিরেকশনে মানে যেই প্লেসটাতে আমরা যেতে চাচ্ছি, ডিরেকশনটা আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি ওখান থেকে এক্স্যাক্ট কত সময় লাগবে। তো আরও কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে দেখলাম যে রাসেল ভাই ওখানে রাস্তার কিন্তু ইন্ডিকেশন থাকে, যে আপনি কোন দিকে কোন রাস্তা গেছে এরকম ইন্ডিকেশন দেওয়া থাকে। তো কিছুদিন পরেই দেখলাম যে একটা ইন্ডিকেশন দেওয়া আছে। ভাই একটু বলে রাখি, আমরা যেখানে যাব এক্স্যাক্ট আমাদের যে টার্গেটের যে লোকেশনটা ছিল সেটা ছিল এরকম, নামটা ছিল পিজি অলিম্পিকা, নিচে আবার লেখা আনায়া অলিম্পিকা, উপরে লেখা পিজি অলিম্পিকা, নিচে হচ্ছে আনায়া অলিম্পিকা। আর ঠিক ওইটার পাশে আর একটা ইন্ডিকেশন ছিল এরকম, যেটা হচ্ছে আমরা ভুলবশত চলে গেছি, ওটা হচ্ছে ফন্ট দেল ঘাট, নিচেই সেম লেখাটা টানায় অলিম্পিকা, যেটা পিজি অলিম্পিকার নিচে লেখা ছিল, জাস্ট ওপরে লেখাটা হচ্ছে ফন্ট দেল ঘাট, এরকম একটা নাম ছিল। তো রাসেল ভাই কি মনে করে আমি আসলে দুইটার মধ্যে মানে মিসম্যাচ হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি। আমি বললাম যে ওটার ইন্ডিকেশনটা ছিল বাম দিকে, আর আমরা যেখানে যাব পিজি অলিম্পিকা ওইটা কিন্তু স্ট্রেটেই ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ঠিক ওদিকেই ছিল। তা আমি হঠাৎ করে সবুজ বললাম, সবুজ এই যে ইন্ডিকেশনটা আমার মনে হয় আমরা এদিকেই যাব। তো বলল যে ওকে ফাইন। তো মুভ করতেছিলাম একবারে ওই জায়গাটা মোটামুটি সমত ছিল, আমরা এতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা মোটামুটি সমর্থন ছিল, কিন্তু আমরা যেদিকে যাব ওই রাস্তাটা পুরোপুরি মানে খাড়া রাস্তা, পাহাড়ে একবারে ওপরের দিকে উঠতে হয়। তো ভাই আমরা মোটামুটি ওপরের দিকে উঠতে উঠতে 20 থেকে 25 মিনিট আমরা হাঁটার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম রাসেল ভাই, সারাদিন কাজ করার পরে তারপরে একে অনেক ঠান্ডা পড়তেছিল, আর একবারে খাড়া রাস্তা, খুব ঠান্ডা পড়তেছিল ওখানে। তো আমি হঠাৎ করে সবুজকে বললাম, সবুজ আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে আসছি, আমার মনে হয় আমরা এই দিকে আসলে আমাদেরকে আসা উচিত হয়নি। তো ও বলল যে তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তো গুগলে সার্চ দিয়ে দেখার পরে দেখলো যে রাসেল ভাই আমরা এখানে যেখানে আছি ওখান থেকে আসলে আমাদেরকে যেখানে আমরা এক্স্যাক্ট যাব পিজি অলিম্পিকে, এটা আসলে অন্যদিকে রাস্তাটা ছিল, মানে আমরা শুরুর দিকে যেদিকে যাচ্ছিলাম ওদিকেই ছিল। তো দুজনে অনেক টায়ার্ড, মানে ও আমাকে খুব রাগারাগি করতেছিল যে তুই না বুঝেই একটা রাস্তায় চলে আসছোস। এখন রাত তখন রাসেল ভাই অলমোস্ট 9:50 10টার কাছাকাছি এরকম। তো আমরা রাসেল ভাই দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে নিচের দিকে যে নেমে আসবো মানে এরকম এনার্জি পাচ্ছিলাম না। তো হঠাৎ করে রাসেল ভাই আমি ওকে বললাম যে আচ্ছা একটু কিছুক্ষণ আমরা একটু রেস্ট নেই, যদি কেউ আসে তাহলে জিজ্ঞেস করব যে আসলে ওখান থেকে আমরা যেখানে যাব এক্স্যাক্ট ওখান থেকে কত সময় লাগতে পারে, যদি বেশি সময় লাগে তাহলে আমরা ব্যাক করব, আমরা ওদিকে আর যাব না। তো রাসেল ভাই এটা চিন্তা করতে করতে হঠাৎ করেই সবুজ খেয়াল করলো যে আমার সাথে যে ফ্রেন্ড ছিল ও খেয়াল করলো যে আমাদের থেকে ঠিক 10 থেকে 12 হাত দূরে কোনো একজন মানুষ ওপরের দিকে উঠতেছে। এক্স্যাক্ট মানুষ এজ কত বা ছেলে মানুষ না মেয়ে মানুষ আসলে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। তাই আমি বললাম যে চল তাহলে আমরা কষ্ট করে আরেকটু উঠি, উনাকে আমরা ধরি, উনার সাথে কথা বলি, উনাকে যদি যে অবশ্যই এখানে লোকাল হবে, এত রাত্রে তো আর এখানে ট্যুরিস্ট আসবে না। তো আমরা একটু মানে ব্যাগ নিয়ে হচ্ছে উনাকে ধরার জন্য উনার দিকে তেড়ে যাচ্ছি। যাওয়ার পরে যখন ঠিক উনার কাছাকাছি যখন গেলাম তখন
তখন রাসেল ভাই আসলে চিন্তা করতেছিলাম যে কি বলবো ওনাকে, কারণ এখানে অনেকে আসলে এখানে কাস্তিয়ানো ওরা বুঝে, কিন্তু কাস্তিয়ানোরা আসলে বলতে প্রেফার করে না, ওরা প্রেফার করে কাতালান। তো আমরা কাতালান আসলে খুব একটা আমরা বলতে পারি না, বাট বুঝি কম বেশি। তো আমি কাস্তিয়ানি বলতেছিলাম যে বইদে যা আয়ুধার্মে, মানে এখানকার ল্যাঙ্গুয়েজে বলছি, কাস্তিয়ানের ল্যাঙ্গুয়েজে, যেটার বাংলা হচ্ছে এরকম যে তুমি কি আমাদেরকে একটু হেল্প করবা। তো রাসেল ভাই প্রথমে কথাটা বলাতে সে কোনো উত্তর দিচ্ছে না, তো সহজ বলল যে মনে হয় বুঝে না, এটা আবার বল। তো আমি আবার একটু জোর করেই বললাম, সাহস করে বললাম যে স্কুচ্ছার মেয়ে পোয়ে জাদার মেয়ে। তো স্কুচ্ছার মেয়ে এটার মানে হচ্ছে রাসেল ভাই যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, আমাকে একটু হেল্প করবা। আমি আবারও তাকে বললাম। রাসেল ভাই বিশ্বাস করবেন না, কথাটা আসলে শেষ করতে যত দেরি, কি বলবো, এতটা ভয় মনে হয় রাসেল ভাই। আমি লাস্ট 7 মাস আমি ইউরোপে আসছি, এখানে এতটা ভয় মনে হয় আমার সাথে যে ফ্রেন্ড ও মনে হয় জীবনে পায় নাই, আমিও পাই নাই রাসেল ভাই। আমরা ঠিক যেই মানুষটাকে আমরা বাসে দেখে আসছি, যে বুড়ো মানুষটি, বৃদ্ধ মহিলা, ঠিক ওই মানুষটাই এখানে তিনি ওপরের দিকে উঠছেন। হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে ভাই, বিশ্বাস করবেন না কতটা ভয় ভয় পাইছি আমরা। একে তো রাসেল ভাই অনেক টায়ার্ড, মানে আরও প্রচণ্ড ঠান্ডা পড়তেছিল, অনেক ঠান্ডা বাতাস, মানে কথা বের হচ্ছিল না মুখ দিয়ে। তিনি একটা একটা কথাই শুধু বললেন যে তিনিও মস্করা, মানে এটার মানে হচ্ছে রাসেল ভাই এটাকে উনি কাতালান বলছে। আমরা আসলে এক্স্যাক্ট তখন অর্থটা বুঝি নাই যে উনি কি বলছে। তো মোটামুটি বুঝছি যে এরকম যে তোমরা এদিকে এসো না, বা এরকম নেগেটিভ কোনো একটা কিছু বলছে। রাসেল ভাই এটার আসলে বাংলাটা হচ্ছে এরকম, কাতালান যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে তিনিও মস্করা। এটা মানে হচ্ছে তোদের অনেক সাহসী, তোরা অনেক সাহসী, বা তোদের অনেক সাহসী, এরকম কিছু একটা। রাসেল ভাই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আসলে কি বলবো বুঝতেছিলাম না। তো হঠাৎ আমি সবুজ করলাম, সবুজ ওই মানুষটাই, ওখানে আমরা যে মানুষটাকে, যে মহিলাকে আমরা বাসে দেখে আসছি, ওই মহিলা এখানে। রাসেল ভাই এটা আসলে মানে অবাক করার মতো, যে একটা বৃদ্ধ মহিলা যার বয়স হচ্ছে 60-এর উপরে, সে বাস থেকে কখন নামলো। আমরা কিন্তু বাসের সামনের দিকে বসছি, তো আমরা কিন্তু ওনার আগেই নামার কথা, যেহেতু উনি পেছনে বসছে। রাসেল ভাই আমরা নেমে বের হয়ে গেছি, উনি কখন নামছে আমরা ওনাকে দেখিও। উনি যদি নেমেও থাকে তাহলে উনি নিশ্চয়ই হেঁটে আসলে, আমরা যে পথ দিয়ে আসতাম ওখান দিয়েই আসার কথা। কিন্তু এই বৃদ্ধ মহিলা ওখান থেকে আমাদের আগে এসে এই খারাপ পাহেলে এভাবে উঠে যাবে, রাসেল ভাই এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না। আর এজন্যই বেশি ভয় পেয়ে গেছিলাম রাসেল ভাই, আমরা যে এটা কিভাবে সম্ভব। একজন বৃদ্ধ মহিলা বয়স 60-এর উপরে, তিনি ওখান থেকে আমাদের আগে হেঁটে এসে তিনি উপরের দিকে যাচ্ছে। রাসেল ভাই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আমি ওকে বলতেছি, আমি সবুজকে বলতেছিলাম, সবুজ কি করব এটা বলতেই রাসেল ভাই ও বলতেছে দোয়া যা পারিস পর, আল্লাহ আল্লাহ কর। রাসেল ভাই এই কথাটা সবুজ আমাকে বলার সাথে সাথেই আমরা পুনরায় মহিলার দিকে আবার তাকালাম, যে ভদ্রমহিলার এখন বর্তমান অবস্থানটা কোথায়। রাসেল ভাই বিশ্বাস করবেন না, সব মিলিয়ে মনে হয় 30 সেকেন্ডস হবে। আমরা তাকিয়ে দেখি যে ওখানে কেউ নেই, কিছুই নেই, মহিলাও নেই, কোনো মানুষের কোনো অস্তিত্ব ওখানে নেই। উইদিন 30 সেকেন্ডস রাসেল ভাই, কিভাবে একটা মানুষ, কিভাবে 5 থেকে 7 হাত ওনার সাথে, আমাদের সাথে তখন তো ডিস্টেন্স ছিল, এই সময়ের মধ্যে উনি কিভাবে এখান থেকে গায়েব হয়ে গেল। আশেপাশেও দুই পাশে হচ্ছে জঙ্গল, উপরের দিকে হচ্ছে খারাপ পাহাড়। আচ্ছা ভাই, ওখানে যে সোডিয়ামের যে লাইটের যে আলো ছিল, মোটামুটি এখানে তো আপনারা জানেন যে অন্যান্য দেশগুলোতে মোটামুটি ম্যাক্সিমাম এরিয়াতেই আপনার সোডিয়াম লাইটের আলো থাকে। তো আলো দিয়া যতটুক মানে দেখা যায়, বা আমরা একটু উপরের দিকে হেঁটেও গেলাম রাসেল ভাই, কিছুদিন পর্যন্ত দেখেও আসছি, যেখানে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই। রাসেল ভাই আর আমরা ওখানে একটা সেকেন্ড ওখানে আর অতিবাহিত না করে আমি বললাম, সবুজ আমরা এখনই হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত আমাদের, আর সামনের দিকে যাওয়া উচিত না। তো রাসেল ভাই আমরা হচ্ছে মোটামুটি ভয়ে নিয়ে, কি বলবো, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়তেছিল, আর ঠান্ডা বাতাস রাসেল ভাই। আমরা ওখান থেকে হচ্ছে পেছনের দিকে ব্যাক করি, ব্যাক করতে পড়তে রাসেল ভাই আমরা অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা যে সমতল যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, আমরা ঠিক ওখানে আইসা পৌঁছাই। তো রাসেল ভাই আমি
সবুজকে বললাম যে সবুজ অনেক রাত হয়ে গেছে, তখন অলমোস্ট রাসেল ভাই 10:30টার একটু বেশি হবে, 10:30-40 মতো হবে এরকম। তো অনেকক্ষণ পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। রাসেল ভাই কোনো মানুষ নেই, কাউকে যে জিজ্ঞেস করব যে আমরা আসলে কি ব্যাক করব না কি করব বুঝতেছিলাম না, যে আমরা এখান থেকে যদি আমাদের যেখান থেকে আমরা বাসে উঠছিলাম আমাদের যেখানে আসা উচিত ওখানে আমরা কিভাবে আসব, মানে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে। এখানে গুগল ম্যাপ আছে, বাস স্টপেজ আছে, আমরা চাইলেই কিন্তু বের করতে পারি। তো অনেকক্ষণ চিন্তা করার পর রাসেল ভাই ওয়েট করতেছিলাম যে কেউ একজন হয়তো আসলে আমরা তাকে যত পারি বুঝে বলবো আমাদেরকে যাতে একটু হেল্প করে। ভাই অনেকক্ষণ পরে, অলমোস্ট 15 থেকে 20 মিনিট পরে একটা কালো রঙের গাড়ি দেখতেছিলাম যে অনেক দূর থেকে আসতেছে। তো আমি আর ও আমরা দুজনে মানে হাত দিয়ে ইশারা করে ইন্ডিকেশন দিচ্ছিলাম। তো একটা সময় গাড়িটা আমাদের সামনে এসে থামল। তো একজন স্প্যানিশ ভদ্রলোক আর সাথে ওনার ওয়াইফও ছিল। তো ওনাদেরকে বুঝায়া বললাম যে দেখো আমরা এখানে আসছিলাম, এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটছে, এখন আমরা আসলে কিভাবে আমরা বাসায় যাব। আমাদের বাসা ঠিকানা বলার পরে তো ভদ্রলোক আমাদেরকে যেটা বলল যে তোমরা তো মনে হয় এখানকার ট্যুরিস্ট, তো এই সময় আসলে তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। এটা একটা সুন্দর এরিয়া ঠিক আছে, বাট তোমাদের এই সময়টায় তোমাদের আসা উচিত হয়নি। তো রাসেল ভাই পরে উনি যেটা বলল যে এখানে 2 থেকে 3 মিনিট সামনে গেলে একটা বাস স্টপেজ আছে, ওখান থেকে যদি বাস থাকে, উনি বলতেছে উনি শিওর না যে এত রাত্রে এখানে বাস আছে কিনা, উনি শিওর না। তো মোটামুটি রাসেল ভাই এই বলে উনি চলে গেল। আমরা মোটামুটি 2-3 মিনিট রাসেল ভাই সামনে আসার পরে ওখানে একটা স্টপেজ পাইলাম। তো স্টপেজের ওখানে একটা রাসেল ভাই এখানে প্রত্যেকটা স্টপেজ একটা কোড নাম্বার থাকে। তো আমি সবুজকে বললাম সবুজ তুই একটু কোড নাম্বারটা দিয়ে ওখানে দেখ যে এই নাম্বারের বাসটা আছে কিনা। রাসেল ভাই বাসটা ছিল ওখানে 2টা বাসই নরমালি যায়, একটা 50 নাম্বার বাস আর একটা 155 নাম্বার বাস। তো স্টপেজটা ছিল রাসেল ভাই 155 নাম্বারের। তো রাসেল ভাই ওখানে ও কোড নাম্বারটা দেওয়ার পরে দেখল যে গুগলে দেখাচ্ছে যে নো ডাটা, দ্যাট মিন্স আজকের জন্য বাস হয়তোবা শেষ নেই, হয়তোবা ওখান থেকে ছাড়েনি, যেখান থেকে বাসটা ছাড়ার কথা হয়তো ওখান থেকে এখনও ছাড়েইনি, অথবা আজকের জন্য কোনো বাস নেই। রাসেল ভাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি সত্যি আমি ওকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি আসলেই ভয় পাইছি, কারণ তখন অনেক রাত হয়ে গেছে। রাসেল ভাই অলমোস্ট 4:30টার মতো তখন হবে। তো এত রাত, আর রাসেল ভাই সোডিয়াম লাইটের আলোগুলো আসলে ওরকম আমাদের নর্মাল যে বাসা বাড়িতে আমাদের যে লাইট থাকে ওরকমও না, মনে হচ্ছে যে সব কিছু অন্ধকার হয়ে আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যে আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে আসতেছে। অনেক ভয় পাচ্ছিলাম রাসেল ভাই, আমি কি করব বুঝতেছিলাম না। তো একটা সময় এভাবে আমরা ওখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো দাঁড়ায়ছিলাম, কোনো বাস রাসেল ভাই ওখানে নেই। পরে আমি সবুজকে বললাম সবুজ এক কাজ কর, আমার মনে হয় আমরা মুভ করা দরকার, কারণ আমরা যেহেতু এখানে 5 মিনিট দাঁড়িয়ে না থাকি, আমরা সামনের দিকে 5 মিনিট হাঁটি, যদি কোনো বাস পাই তাহলে তো নেক্সট স্টপেজ থেকে উঠবা, নবা আমাদেরকে হেরে যেতে হবে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমরা অলমোস্ট দুজনে 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতেছি, কোথাও কোনো নামার মতো কোনো ওয়ে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যে যেদিকে যাই শুধু রাস্তাটা শুধু দীর্ঘই হচ্ছে, পাহাড় থেকে যে নিচের দিকে আমরা দেখতেছি, এখান থেকে অনেক উপর থেকে নিচে দেখতেছি যে আমরা যেখানে মোটামুটি বার্সেলোনা শহরটা পুরোটাই ওখান থেকে দেখা যায়, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর আমরা যেখানে যাব, আমরা হয়তো প্লেসটা আন্দাজ করতে পারতেছি ঠিক এখানে, বাট আমরা নামার কোনো ওয়ে নাই, এতটা জনশূন্য, আর ওপর থেকে একটা যে পাহাড়ি রাস্তা, আর দিনের বেলা হলে রাসেল ভাই কোনো না কোনো কিছু করা যেত, বাট নামার মতো কোনো ওয়ে নাই রাসেল ভাই। আমার যে কতটা ভয় পাইছিলাম, ইউরোপে বার্সেলোনার মতো একটা জায়গা যে এরকম ভয় পাইতে হবে আমাকে রাসেল ভাই, আমরা আসলে দুজনের একজনও আসলে এরকম কোনো কিছু আশা করিনি। তো মোটামুটি রাসেল ভাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় আরও 15 থেকে 20 মিনিটের মতো হাঁটি, শুধু রাস্তাটা মনে হয় যেন শুধু দীর্ঘই হচ্ছে, আর সময় যত যাচ্ছে মনে হচ্ছে যে লাইটের আলোগুলো মনে হচ্ছে যে শুধু কমে আসছে, অন্ধকার লাগছে। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছাইছি যে মনে হচ্ছে যে আমরা একটা
4টা কর্নার আছে, আমরা মাঝখানে দাঁড়ায় আছি, আর আমরা একবার এপাশ থেকে যাচ্ছি ওই পাশে, আবার ওপাশ থেকে অন্য পাশে এরকম যাচ্ছি। আমরা পুরো সিঁড়িটাই ওখান থেকে দেখতে পাচ্ছি, রোডগুলো দেখতে পাচ্ছি, মানুষ যাতায়াত করছে, তারপরে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সব কিছুই দেখতে পারতেছি। কিন্তু আমরা আসলে কাউকে যে চিৎকার দিয়ে বলবো যে আমরা এখানে আছি, আমাদেরকে উদ্ধার করো, এরকম কোনো ওয়ে নাই, কারণ এটা অনেক উপরে ছিল। নিচ থেকে জাস্ট ছোট ছোট মানুষগুলো দেখা যায়, রাস্তাগুলো দেখা যায়। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরির পরে আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। আমি আর ও দুজনেই অনেক টায়ার্ড। একটা সময় রাসেল ভাই চিন্তা করতেছিলেন যে আজকের হাতটা হচ্ছে এইভাবেই কাটিয়ে দিব, কারণ এই ছাড়া আর কোনো ওয়ে নাই। দিনের বেলা যদি কোনো বাস আসে বা যদি কোনো মানুষ আসে, দেন হচ্ছে হেল্প নিয়ে তারপর বাসায় যাব। তাহলে ভাই অনেকক্ষণ বসেছিলাম। হঠাৎ করে এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 100 মিটার দূর হবে কোনো একটা, আমরা যে বলছিলাম আমরা যে এরিয়াতে দাঁড়িয়েছিলাম ওখানে চারটা কর্নারের মতো ছিল। কোনো একটা কর্নারে মনে হচ্ছে যে কেউ একজন ওখানে কথা বলছে এরকম। তো রাসেল ভাই বিশ্বাস করিনি যে এত রাত্রে ওখানে, তখন অলমোস্ট 6:30টার মতো বাজে, 9:45টার মতো বাজে, এত রাত্রে এখানে আসলে কোনো মানুষের অস্তিত্ব এভাবে পাবো। আসলে মানে জানি না আল্লাহ তাআলা কিভাবে আসলে আমাদেরকে এইভাবে সাহায্য করছে। আসলে আমরা নিজেরাও মানে বুঝতেছিলাম না। তো আমরা মানে খুব তেড়ে গিয়ে ওনাদের দিকে গেলাম, দেখি হয়তোবা মনে হচ্ছে যে ওখানে মানুষ কথা বলছে, কয়েকজন মানুষ ওখানে কথা বলছে। গিয়ে দেখলাম যে রাসেল ভাই ওখানে একটা স্প্যানিশ কাপল, ওখানে একটা ছেলে একটা মেয়ে, ওরা আসলে কথা বলছে। রাসেল ভাই আমরা মোটামুটি ওদেরকে বুঝায় বললাম যে এভাবে আমরা এই প্রবলেমে পড়ছি, আমরা যেখানে যাব, রাসেল ভাই জায়গাটার নাম হচ্ছে প্যারালাল, তো আমরা প্যারালাল যাব, কিভাবে যাব? তো ওরা বলল যে আমরা মোটামুটি যেখানে আসছি এখান থেকে খুব ইজি, জাস্ট হচ্ছে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। আমরা এতক্ষণ যেখানে দাঁড়াইছিলাম ঠিক ওখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। জাস্ট আঁকাবাঁকা রাস্তা আছে, বাট সেটা বের করে নিতে হবে, কারণ রাস্তা হচ্ছে খুব সরু রাস্তা আর হচ্ছে খুব রিস্কিও। তো ওরা বলল যে এভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিল যে একটু সামনে গিয়ে বাম দিকে একটা সিঁড়ির মতো একটা রাস্তা আছে, কিছু দূর পর্যন্ত সিঁড়ি দিয়ে খুব সুন্দর নামা যায়, তারপর হচ্ছে পাহাড়ের রাস্তা, কোনো সিঁড়ি নাই, বাট একটু রিস্ক নেই, নামতে হবে। রাসেল ভাই কতটা আসলে কি বলবো, তখনকার অনুভূতিটা আসলে বুঝাতে পারবো না। রাসেল ভাই যে তখন রাত অলমোস্ট 1টা, এখান থেকে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, মানে মানুষগুলো হচ্ছে ছোট ছোট দেখা যায়। রাসেল ভাই অনেক উপরে ছিল, আমি এক্স্যাক্ট আসলে উচ্চতাটা তো ঠিক বলতে পারছি না, আমার জানা নেই, বাট অনেক উপরে ছিল। তো রাসেল ভাই ঠিক করব, ওনাদেরকে অনেক থ্যাঙ্কস দিয়ে আচ্ছা আমরা দুজনে হচ্ছে মুভ করতেছিলাম। তো নামতে রাসেল ভাই অনেক দূর পর্যন্ত নামতেছি, মনে হচ্ছে যে রাস্তায় শেষ হচ্ছে না। কিছু দূর পর্যন্ত, কিছুক্ষণ পরে আমি হচ্ছে পড়ে যাচ্ছি, আবার ও আমাকে উঠাচ্ছে, আবার ও পড়ে যাচ্ছে, আবার কোনো একটা সময় দুজনেই পড়ে যাচ্ছি। রাসেল ভাই বিভীষিকাময় সময়ে, জীবনে এই সময়ে মানে ইউরোপে এসে পার করতে হয়েছে, মানে এক্সপেরিয়েন্সটা আসলে রাসেল ভাই বলে বোঝানোর মতো না। রাসেল ভাই শেষ পর্যন্ত অলমোস্ট 1.25 ঘন্টার মতো আমরা হচ্ছে এভাবে হচ্ছে পড়ে গিয়ে উঠে গিয়ে এভাবে অনেক কষ্টে আমরা হচ্ছে শেষমেশ পাহাড়টা শেষ করে নিচে নামলাম। নিচে নামি পাহাড়টা শেষ করার পরপরই রাস্তা, আমরা ওখানে একটা হাইওয়ে ছিল, ওই হাইওয়ের মাঝখানে এসে আমরা ঠিক নামলাম। তারপরে দুজনে অনেকক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো ওখানে বসে চিন্তা করতেছিলাম যে আসলে কি করতে আসছিলাম আর কি হইল। তো আসল ভাই তারপর ওখান থেকে আমরা হেঁটেই, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হেঁটে ওখান থেকে বাসায় চলে আসি। ঘটনাটা অনেক দীর্ঘ হয়তো হয়েছে, তো আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো দোয়া করবেন আমাদের জন্য, আর যাতে নতুন কোনো প্লেস আমরা এক্সপেরিয়েন্স করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত এই ইমেল এপিসোডগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন এই চ্যানেলে প্রতিদিন আর রাসেল ভাইয়ার বাছাইকৃত ভূত এফএমগুলো, আফান ভাইয়ার ভূত এফএমগুলো এবং ডক্টর আলিফের ভূত এফএমগুলো ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। ডিয়ার লিসেনার, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আজকের ইমেল এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। দর্শক শ্রোতা, নেক্সট দিন আপনারা কার কণ্ঠে ভূত শুনতে চান সেটা অবশ্যই জানাবেন। ডিয়ার লিসেনার, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে প্রতিদিন রাত 10টায় এবং রাত 11টায় প্রতিদিন ভূত এফএম ছাড়া হয়, বাছাইকৃতগুলো সব ইমেলগুলো। তাই আপনারা দেরি না করে এই চ্যানেলটিকে এবং এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনগুলো অন করে দিবেন। দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না, আপনাদের জন্য লাস্ট একটি ভয়ঙ্কর ঘটনা আছে ছোট্ট করে, চলুন সেটা একটু শুনে আসি, যেটা আমি নিজেই বলবো। ধন্যবাদ প্রিয় লিসেনার। আমি আজকে তোমাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা ঘটেছিল 1998 সালের শীতে।
ময়মনসিংহ জেলার কুল্লাপাড়া গ্রামে একটা গ্রাম, চারপাশে ঘন শালবন, আর সেই বনের ভিতরে লুকিয়ে থাকা এক ভুলে যাওয়া শ্মশান, যেখানে রাত নামলেই জেগে ওঠে এমন কিছু যা কোনো মানুষের চোখে দেখা উচিত নয়। শালবাগানের গোপন শ্মশান। ১৯৯৮ সালের শীতের শেষের দিকে ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত গ্রামের ঘটনাটা। গ্রামটার নাম কুল্লাপাড়া। গ্রাম ঘিরে ছিল বিস্তীর্ণ ছালবন। দিনের বেলাতেও সেই বন অন্ধকার হয়ে থাকত, আর রাত হলে শিয়াল আর অজানা ডাক শোনা যেত। লোকমুখে শোনা যেত বনের এক গভীর অংশে এক পুরনো ভুলে যাওয়া শ্মশান আছে, যেখানে গত ৫০ বছর ধরে কেউ কোনো মৃতদেহ পড়ায়নি, কারণ যারা সেখানে গিয়েছিল তারা আর কেউ সুস্থ হয়ে ফিরে আসেনি। গ্রামের একজন কলেজ পড়ুয়া ছেলে, যার নাম রায়হান, শহরে পন্স পড়াশোনা করত, কিন্তু শীতের ছুটিতে গ্রামে এসেছে। গ্রামের প্রবীণরা শালবনের দিকে যেতে মানা করলেও তার কাছে এসব কৌতূহল ছিল মাত্র। এক রাতে পুরনো দাদুর বাক্স ঘাঁটতে গিয়ে সে এক ফাটা চামড়ার ডায়েরি পায়। ডায়েরির পাতাগুলো ছিঁড়ে গেছে, কিন্তু সে কিছু অংশে স্পষ্ট লেখা, যদি মনের ভিতরে অগ্নিশেখার শাড়ি দেখতে পাও কখনো, এগিয়ে যেও না, ওরা মানুষ নয়, ওরা তোমাকে ডেকে নিবে চিরকালের জন্য। ডাইরেক্ট লেখায় রাহানের মনে রহস্য জমে গেল। সে ঠিক করল রাতেই বন্ধুদের সাথে শালবনের গভীরে যাবে। সেদিন পূর্ণিমার রাত। রায়হান, তার ২ বন্ধু মাহিন ও সায়েম টর্চলাইট নিয়ে বনের পথে রওনা দিল। প্রথম আধা ঘণ্টা সব স্বাভাবিক ছিল, কিন্তু যত তারা বনের ভিতরে যাচ্ছিল বাতাসের গতি অস্বাভাবিক হয়ে উঠছিল। গাছের পাতা যেন কোনো অদৃশ্য হাত নাড়িয়ে দিচ্ছে। প্রায় ১ ঘণ্টা হেঁটে হেঁটে, অর্থাৎ তারা দেখে দূরে গাছের ফাঁক দিয়ে ৭টা অগ্নিশিখা সারিবদ্ধভাবে জ্বলছে। কোনো কাঠ বা আগুনের ধরানো চিহ্ন নেই, শুধু নিঃশব্দে ভাসছে সেসব। মঈন ভয়ে পেয়ে পিছনে ফেরার কথা বলল, কিন্তু রায়হান কৌতূহলে এগিয়ে গেল। যত শিখাগুলো দূরে সরে যাচ্ছিল, যেন তারা টেনে নিচ্ছে। অবশেষে তারা পৌঁছাল সেই পুরনো শ্মশানে, এবং ভাঙা চিতা, চারপাশে ছড়িয়ে থাকা পোড়া কাঠ আর ছাই। কিন্তু কোনো মানুষই হঠাৎ টর্চের আলোয় এক জায়গায় পড়ে থাকতে দেখে। একটা অর্ধেক পোড়া মৃত ব্যক্তি চিতার ওপর শুয়ে আছে, চোখ দুটো ঘোলা মানে খোলা, আর ভাপা গলার স্বরে বলছে, তোমরা দেরি করে ফেলেছ। ৩ জন ভয়ে পিছনে দৌড় দিল, কিন্তু পথ যেন পাল্টে গেছে। একই গাছ, একই কুয়াশা বারবার সামনে আসছে। পেছন থেকে পায়ের শব্দ, কিন্তু ঘুরে দেখল কেউ নেই। মাঝে মাঝে কান পেতে শোনা ইচ্ছা যাচ্ছিল, কেউ যেন ঠিক তাদের কানের কাছে ফিসফিস করে বলছে, এবার তোমাদের পালা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মাহিত চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। রায়হান ও সায়েম তাকে তুলতে গেলে কিন্তু মুহূর্তের মধ্যেই সে যেন মাটির গর্তে, মাটির ভিতরে ডুবে গেল। শুধু ভাপা গর্ত আর শেষ চিৎকার বাকি রইল। চারপাশে তখন ভেসে আসছিল শত মানুষের হাসির শব্দ, কিন্তু কেউ বা কাউকে দেখা যাচ্ছিল না। রায়হান ও সায়েম মারি মরিয়া হয়ে দৌড়াতে লাগল। হঠাৎ ডায়েরির শেষ পাতার কথা মনে পড়ল তার। বনের মধ্যে লাল ফুল দেখলে চোখ বন্ধ করে সোজা দৌড়াবে, তোমার পেছনে যাই থাকুক না কেন ঘুরে তাকাবে না। ঠিক সেই সময়ে তারা পথের পাশে একটা লাল ফুল দেখতে পেল। চোখ বন্ধ করে দৌড়ালো, আর দৌড় শেষে তারা পৌঁছে গেল গ্রামের ধারে। কিন্তু সায়েম আর ছিল না। রায়হান একা হাঁপাতে কাঁপতে গ্রামে ফিরে এলো, এবং পরের দিন সকালে রায়হান সেই ডায়েরি আবার খুলল, আর সহজের বিষয় ডায়েরির শেষ পাতায় নতুন করে লাল কালিতে লেখা, তুমি বেঁচে গেছ, কিন্তু পরের পূর্ণিমায় আমরা আসব তোমার জন্য। তারপর থেকে প্রতি পূর্ণিমায় রায়হান ঘরের সামনে ৭টা অগ্নিশিখা দেখা যায়, যা কেউ নিভাতে পারে না। দর্শক শ্রোতা, এই ছিল আমার ছোট্ট ঘটনা। আমি পাশাপাশি আরও একটি ঘটনা আপনাদের শোনাচ্ছি। দেখুন এই ঘটনাটি কতটা ভয়ঙ্কর, আর এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ঘটনাটি সাল ২০০৫। শীতকাল, কুমিল্লা জেলার এক গ্রাম রহিমপুর। গ্রামটা দেখতে স্বাভাবিক হলেও একটাই অদ্ভুত নিয়ম। প্রতি বছরের এক রাত, ঠিক মাঘের শেষ পূর্ণিমায়, গ্রামের সবাই সূর্য ডোবার আগে দরজা জানালা বন্ধ করে দেয়। কেউ বাইরে বের হয় না, কেউ আলো জ্বালায় না, কেউ কথা বলে না, কারণ তারা বলে ওই রাতের ২৪ ঘণ্টা গ্রামে অন্য কিছুর রাজত্ব থাকে। যারা এই নিয়ম ভেঙে বাইরে যায় তাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না।
শহর থেকে একজন সাংবাদিক আরমান এলো রহিমপুরে। তার উদ্দেশ্য গ্রামের এই কুসংস্কার ভাঙা। ক্যামেরার রেকর্ডার, মাইক সব নিয়ে এসেছে। গ্রামের মানুষ ভয়ে কিছু বলতে চায় না। শুধু একজন বৃদ্ধা আছিয়া খালা তাকে সতর্ক করল, বাবা, ওই রাতটা মানুষের নয়, তুমি এখানে থেকো না। কিন্তু আরমান হেসে উড়িয়ে দিল। আকাশের পূর্ণিমার চাঁদ উঠেছে, চারিদিকে নীরব, কুকুরের ডাকও নেই। আরমান রাস্তায় হাঁটছে, ক্যামেরায় রেকর্ড পড়ছে। হঠাৎ দেখতে পেল গ্রামের মাঝখানে পুরনো এক কুয়া, চারপাশে শুকনো লতাপাতা। কুয়ার ভিতর থেকে ভেসে আসছে ফিসফিস আওয়াজ, তুই আসবি তো? আরমান আওয়াজের উৎস বুঝে কুয়ার কাছে গেল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, আর কুয়ার পানির মধ্যে চাঁদের আলো পড়তেই সে দেখল একটা মুখ, ফ্যাকাশে, ফাঁপা চোখ, ঠোঁট নেই, পানি থেকে ধীরে ধীরে উঠছে। এবং রাত ৮টা। কি বটা, গ্রামের রাস্তা বদলে যাচ্ছে, একই জায়গায় বারবার ফিরে আসছে। দুয়ে শিশুদের হাসির শব্দ, কিন্তু কাছে বেলে দেখা যায় ওরা শিশু নয়, ওরা কঙ্কাল। আরমানের ক্যামেরায় মানুষের অবয়ব আসছে, কিন্তু খালি চোখে কিছু দেখা যাচ্ছে না। রাত বাড়ার সাথে সাথে মৃতদের নাম ডাকতে শোনা যায়, যেন ওরা জীবিতদের টেনে নিচ্ছে। এবং রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ভোর আসলেও সূর্য উঠছে না, আকাশ কালো রয়ে গেছে। আরমান বুঝতে পারে সে অভিশপ্ত সময়চক্রে আটকে গেছে। মৃত গ্রামবাসীরা ধীরে ধীরে তার চারপাশে জড়ো হচ্ছে। গ্রামের সবাই যেতে চাইলে আবার একাই একই জায়গায় ফিরে আসে। গ্রামে সবাই যেতে চাইলে আবার একই গ্রামে ফিরে আসে। এই ৮ ঘণ্টা শুধু তারা বেঁচে থাকার লড়াই, কখনো কুয়ার ধারে, কখনো ভাঙা স্কুল ঘরে লুকিয়ে থাকা। এবং ১৭ থেকে ২২ ঘণ্টায় সময় ধীরে ধীরে চলছে, কিন্তু মৃত্যুর ছায়া ঘন হচ্ছে। মৃত্যুদের নেতা একটা লম্বা কালো অবয়ব, যার চোখ নেই, মুখ নেই, শুধু দাঁতের মতো ধারালো হাড়। এবং আরমানকে খুঁজছে। গ্রামের প্রতিটি ঘর ফাঁকা, কিন্তু ভিতরে গেলে দেওয়ালের মানুষের হাতের ছাপ আর রক্তের দাগ। আরমান কাঁপা হাতের রেকর্ডার চালু করে, সব কিছু নথিবদ্ধ করে। এবং সূর্য অস্ত যায়। তখন আর ঠিক ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার সাথে সাথে বাতাসে অদ্ভুত গন্ধ ছড়ায়, এবং আরমান শেষবার ক্যামেরায় কিছু ধারণ করে, এক অদ্ভুত মুখ, যা তার ঠিক পিছনে। এরপর ভিডিও ফিট কেটে যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন কুয়ার ধারে আরমানের ক্যামেরা পায়, কিন্তু আরমানকে আর কখনো খুঁজে পায়নি। এবং ভিডিও চলালে শেষ মুহূর্তে শোনা যায়, এবার তোর পালা। আমি চাইলে আরও একটি ঘটনা বলতে পারতাম, কিন্তু সব ঘটনা একই কেন্দ্রিক হচ্ছে। এজন্যই বলবো, আজকের এই ছোট ছোট দুটি ঘটনা পাঠিয়েছে ময়মনসিংহ থেকে আমার এক ছোট ভাই। আপনারা যদি আমাদেরকে ঠিক আমার ময়মনসিংহ ছোট ভাইয়ের মতো ঘটনা পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে মেল দিয়ে দিব, আপনারা মেল করবেন এবং ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আজকের ঘটনাটি এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।